সত্যজিৎ রায় রচিত স্বর্ণপর্ণী গল্পের তৃতীয় পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমরা দ্বিতীয় পাঠে পড়েছিলাম বাবা মারা যাবার আগে এ ওষুধ আমাকে দিয়ে যান, কোথায় পাওয়া যায়, কি নাম তা জানি না, এই পর্যন্ত। এরপর থেকে আমরা তৃতীয় পাঠে আজকে পড়ব। ইতিমধ্যে আমার মালির অধ্যাবসায়ের ফলে আমার বাগানের দক্ষিণ দিকের দেয়ালের সামনে মাটিতে 11টা স্বর্ণপর্ণী শোভা পাচ্ছে। প্রত্যেকটিতেই প্রতি বছর নতুন করে পাতা গজাবে, তাই সাপ্লাইয়ের অভাব হবে বলে মনে হয় না। তাহলে তার যে মালি ছিল, সেই মালির অধ্যাবসায় অর্থাৎ অবিরাম চেষ্টায় তার বাগানের দক্ষিণ দিকের দেওয়ালে সামনে মাটিতে 11টা স্বর্ণপর্ণী গাছ শোভা পাচ্ছে, 9 করে 11টা। তার ফলে কি হচ্ছে, এতে যে পাতা গজাবে তার ফলে ওষুধের কোনো অভাব হবে না। অর্থাৎ সেই পাতা দিয়ে যেভাবে রোগীকে ওষুধ দেওয়া হয় তার কোনো অভাব হবে না। এমন যদি ধারণা দিয়ে থাকি যে আমি এখন কলকাতায় কলেজে অধ্যাপনা ছেড়ে পুরোপুরি ডাক্তারিতে লেগে গেছি, তাহলে সেটা শুধরানো দরকার। অধ্যাপনা পুরোদস্তুর চলছে, তাহলে অধ্যাপনা পুরোদস্তুর চলছে মানে রীতিমতো যথাযথ চলছে। কলকাতায় এখনো কেউ স্বর্ণপর্ণীর কথা জানে না, কারণ আমি কাউকে কিছু বলিনি। তবে হঠাৎ যদি চেনাশোনার মধ্যে শুনি কেউ কঠিন ব্যারামে মরণাপন্ন, তাহলে যাতে তাকে দিতে পারি সেজন্য আমার সঙ্গে সবসময় গোটা 12 পাতা থাকে। কলকাতায় কাউকে এখনো বলা হয়নি বা কেউ জানে না, কিন্তু যদি শোনেন চেনাশোনার মধ্যে কেউ কঠিন ব্যারামে মরণাপন্ন অবস্থা তার, তখন কিন্তু তাকে সেটা দেয় বা দেওয়ার ব্যবস্থা করেছে। সঙ্গে সবসময় গোটা 12 পাতা থাকে। একটা ব্যাপারে আমার একটু খুঁতখুঁতেমি ছিল। শুকনো পাতা গুঁড়িয়ে দুধে মিশিয়ে খাওয়ানোর প্রাচীন পন্থাটা আমার ভালো লাগছিল না। আমি ঠিক করলাম স্বর্ণপর্ণীর বড়ি তৈরি করব। তাহলে এই যে শুকনো পাতা গুঁড়ো করে দুধে মিশিয়ে খাওয়ার যে পদ্ধতিটা, প্রাচীন পদ্ধতি, প্রাচীন পন্থা যে পথটা ছিল, সেটা তার ভালো লাগছিল না। যেটা প্রথম থেকে চলে আসছে শুনেছিল সেটা ভালো লাগছে না। আমি ঠিক করলাম স্বর্ণপর্ণীর বড়ি তৈরি করব। 1 মাসের মধ্যেই আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হলো। আমার 25 বছরের জন্মদিনে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বসে কলের হাতল ঘোরাচ্ছি, আর কলের নিচের দিকে নল দিয়ে বড়ির পর বড়ি বেরিয়ে টপ টপ করে একটা বাটিতে পড়ছে। এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো এই ওষুধের একটা নাম আমার মাথায় এসে গেল, মিরাকিউরল, অর্থাৎ মিরাকল কিওর ফর অল কমপ্লেক্স, সর্বরোগ নাশক বড়ি। তিনি এই যে ওষুধটাকে বড়ি আকারে তৈরি করে মেশিনের মাধ্যমে বের করছে, তখনই তার কিন্তু এই ওষুধের নাম মাথায় এসে গেল। কি নাম দিলেন? মিরাকিউরল, অর্থাৎ মিরাকল কিওর ফর অল কমপ্লেক্স, সর্বরোগ নাশক বড়ি। তাহলে সব রকম রোগের নাশক অর্থাৎ রোগ বিনাশ করে এই বড়ি, এই নাম তার মাথায় এসে গেল, মিরাকিউরল, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত সর্বরোগ নাশক এই বড়ি। এই সময় একটা ঘটনা ঘটল যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমি তখন কলকাতায় প্রফেসরি কাজ নেবার মাসখানেকের মধ্যে আমি ইংরেজি ভাষার বিজ্ঞান বিষয়ক সর্বশ্রেষ্ঠ পত্রিকা নেচারের গ্রাহক হয়েছিলাম। অর্থাৎ ইংরাজি ভাষায় প্রকাশিত বিজ্ঞান বিষয়ক সর্বশ্রেষ্ঠ পত্রিকা নেচার, ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা, এই নেচার পত্রিকার তিনি গ্রাহক হয়েছিলেন। সেই নেচার পত্রিকার হচ্ছে একটা বিজ্ঞান বিষয়ক সর্বশ্রেষ্ঠ পত্রিকা। এই পত্রিকায় জীবতত্ত্ব সম্বন্ধে একটা চমৎকার প্রবন্ধ পড়ে আমি লেখক জেরেমি সন্ডার্সকে তার বাসস্থান লন্ডনে একটা চিঠি লিখি। তাহলে এই নেচার পত্রিকার একটা প্রবন্ধ পড়ে সেই লেখক জেরেমি সন্ডার্সকে তার বাসস্থান লন্ডনে একটা তিনি চিঠি লেখেন। নেচারের লেখক পরিচিতিতে বলা হয়েছিল, সন্ডার্স 2 বছর হলো কেমব্রিজ থেকে বায়োলজি পাশ করে বেরিয়েছে। আন্দাজে মনে হয় সে আমারই বয়সী, অর্থাৎ মনে হয় যেন প্রফেসর শঙ্কুরই বয়সী। যে সময় সে পাশ করে বেরিয়েছে সেই সময়টা হিসাব করে তার মনে হয়েছে সন্ডার্স তারই বয়সী। তখন বিলেতে
চিঠি যেতে জাহাজে লাগলো 18 দিন আর প্লেনে 8 দিন। আমি এয়ারমেলেই লিখেছিলাম। তাহলে চিঠি যেতে তখন জাহাজে করে প্রায় 18 দিন, কিন্তু প্লেনে অনেক কম সময় 8 দিনে পৌঁছে যেত। সন্ডার্সের উত্তর এলো 19 দিন পরে, অর্থাৎ সেও এয়ারমেলে লিখেছে। সে যে আমার চিঠি পেয়ে শুধু খুশি হয়েছে তাই নয়, সে নাকি চিঠিতে এক বিরল বিদগ্ধ বৈজ্ঞানিক মনের পরিচয় পেয়েছে। শেষ কলাইনে সে জানিয়েছে যে তার জন্ম হয় ভারতবর্ষের পুনা শহরে। তার জন্ম হয়েছে ভারতবর্ষের পুনা শহরে, অর্থাৎ মহারাষ্ট্রের একটা বড় শহর পুনায় জন্ম হয়েছে। কে লিখেছে? সন্ডার্স লিখেছে ওখান থেকে। আমার ঠাকুরদাদা 32 বছর ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। আমি অবশ্যই 7 বছর বয়সে বাবা মার সঙ্গে ইংল্যান্ডে চলে আসি, কিন্তু সেই 7 বছরের স্মৃতি আর ভারতবর্ষ ও ভারতবাসীর উপর টান আমার এখনো অম্লান রয়েছে। সে কোনো এক সময় কিন্তু ভারতবর্ষেই ছিল। এই সন্ডার্সের কথা বলা হচ্ছে, সেই জেরেমি সন্ডার্স, তিনি ভারতবর্ষেই ছিল। তার ঠাকুরদাদা 32 বছর ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, কিন্তু সে 7 বছর বয়সে বাবা মার সাথে ইংল্যান্ডে চলে আসে। ভারতবর্ষ এবং ভারতবাসীর উপর আমার টান এখনো অম্লান রয়েছে, অর্থাৎ সেই টান, সেই ভালোবাসা কিন্তু এখনো ম্লান হয়ে যায়নি। চিঠি লেখালেখি চলল। তৃতীয় চিঠিতে সন্ডার্স লিখল, যদিও আমাদের দুজনেরই বয়স 25, আমি বিশ্বাস করি না যে এই বয়সে পত্রবন্ধু হওয়া যায় না। তুমি আমার মতে সায় দাও কি না সেটা জানার অপেক্ষায় রইলাম। আমি স্বভাবতই সন্ডার্সের প্রস্তাবে রাজি হলাম। পরস্পরকে ছবি পাঠানো হলো। অপ্রতিহতভাবে চলতে লাগলো এয়ারমেলে চিঠি যাওয়া আসা। তাহলে তাদের কিন্তু একটা পত্রবন্ধু হয়ে গেলেও তারা পেন ফ্রেন্ড যাকে বলা হয়, সেভাবে তাদের কিন্তু চিঠি যাওয়া আসা চলতে লাগলো। মাস আসতে চলার পর হঠাৎ আমার একটা চিঠি পর 1 মাস পেরিয়ে গেল, সন্ডার্সের উত্তর এলো না। ঠিক করলাম আরো 2 সপ্তাহ দেখে একটা টেলিগ্রাম করব। সন্ডার্স চাকরি করে না সেটা জানি, সে এখন জীববিদ্যা নিয়ে রিসার্চ করছে। 7 দিনের মাথায় হঠাৎ বিলেত থেকে চিঠি। খামের উপরে হাতের লেখা, সন্ডার্সের নয়, কোনো এক মহিলার। চিঠি খুলতে খুলতে মনে পড়ল সন্ডার্স লিখেছিল সে গত বছর বিয়ে করেছে, তার স্ত্রীর নাম ডরথি। চিঠি খুলে দেখি, হ্যাঁ, লেখিকা ডরথি বটে। কিন্তু এ যে নিদারুণ দুঃসংবাদ। তোমাকে খবরটা জানাতে আমার কি মনের অবস্থা হচ্ছে বোঝাতে পারবো না। লিখেছে ডরথি। ডরথি হচ্ছে সন্ডার্সের স্ত্রী। তুমি জেরির এত বন্ধু বলেই এই কর্তব্যটা আমার কাছে আরো কঠিন। এই ভনিতার পরেই বজ্রাঘাত। জেরির যকৃতে ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তারের মতে তার মেয়াদ আর মাত্র 2 মাস। পড়ার সঙ্গে সঙ্গে আমার কি করণীয় আমি স্থির করে ফেলেছি। 10টা মিরাকিউরালের বড়ি সেদিনই এয়ারমেলে পাঠিয়ে দিলাম ডরথির নামে। সঙ্গে চিঠিতে কাতর অনুরোধ, এই পার্সেল পাওয়া মাত্র তুমি তোমার স্বামীকে 2টো বড়ি খাইয়ে দেবে। 2 দিনে যদি কাজ না হয় তাহলে আরো 2টো। এইভাবে 10টা বড়ি তুমি শেষ করে ফেলতে পারো। যেই মুহূর্তে মনে হবে বড়িতে কাজ দিয়েছে, তক্ষুনি আমাকে টেলিগ্রাম করে জানাবে। তাহলে সন্ডার্সের ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার ওখানে বলে দিয়েছে 2 মাসের বেশি বাঁচবে না, সে কথা সন্ডার্সের স্ত্রী চিঠি লিখে পাঠিয়েছে। এবং সঙ্গে সঙ্গে প্রফেসর শঙ্কু কি করলো, তার মিরাকিউরালে 10টা বড়ি এয়ারমেলে পাঠিয়ে দিল এবং কিভাবে সেটা প্রয়োগ করতে হবে লিখে দিল। 1.5 মাস কেটে গেল, কোনো খবর নেই। ক্যান্সার কি তাহলে মিরাকিউলারে কাজ করে না? তাহলে ক্যান্সার কি, মানে ক্যান্সারে এই ওষুধ কি কাজ করছে না? 1.5 মাসে কোনো যখন খবর নেই, প্রফেসর শঙ্কু সেটা ভাবছে ক্যান্সারে কি তাহলে মিরাকিউরাল কাজ করে না? তাহলে তো ওষুধের নাম পাল্টাতে হবে। আমি ততদিনে গিরিডি ফিরে এসেছি পুজোর ছুটিতে। ততদিনে সে গিরিডি ফিরে চলে এসেছে পুজোর ছুটিতে। সন্ডার্সের কাছে আমার 2টো ঠিকানাই ছিল। এখন কখন আমি গিরিডিতে থাকি আর কখন কলকাতায় থাকি সেটাও ও জানতো, কারণ ছুটির সময় আসতো, পুজোর ছুটি, গরমের ছুটিতে আসতো, যখন ছুটি পড়তো কলেজে সে আসতো, সেটা জানে, কারণ চিঠির মাধ্যমে সবই তাদের কথাবার্তা চলতো। তার ফলে সেটা সে জানতো। কালী পুজোর আগের দিন ডরথিকে একটা টেলিগ্রামের খসড়া করে অত্যন্ত বিষণ্ণ মনে সেটাই চোখ বুলাচ্ছি। এমন সময় দুঃখী ব্যস্ত হয়ে এসে বলল, একজন সাহেব এক্ষুনি ট্যাক্সি থেকে নামলেন। বলার প্রায় সঙ্গে সঙ্গেই দরজার কড়া নাড়ার শব্দ।
অনেকদিন কোনো খবর পাচ্ছে না। কালী পুজোর আগের দিন ডর্থিকে একটা টেলিগ্রামের খসড়া করে অত্যন্ত বিষণ্ণ মনে সেটাই চোখ বুলাচ্ছে, অর্থাৎ ডর্থিকে একটা চিঠি লিখবে, তার একটা খসড়া করেছে, অর্থাৎ পাণ্ডুলিপি, প্রাথমিক লেখা যেটা, সেটা করে অত্যন্ত বিষণ্ণ মনে সেটাই চোখ বোলাচ্ছে, দুঃখী মানে বিষাদগ্রস্তভাবে চোখ বুলাচ্ছে। এমন সময় দুঃখী ব্যস্ত হয়ে, অর্থাৎ তার কাজের লোক এসে বলল, একজন সাহেব এক্ষুনি ট্যাক্সি থেকে নামলেন। বলার প্রায় সঙ্গে সঙ্গে দরজায় কড়া নাড়ার শব্দ। আমার বাড়িতে ঢুকে প্রথমেই বৈঠকখানা পড়ে। দরজা খুলে দেখি একটি স্বর্ণকেশ শ্বেতাঙ্গ সুপুরুষ যুবক ঠোঁটের কোণে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। স্বর্ণকেশ শ্বেতাঙ্গ সুপুরুষ অর্থাৎ সোনালি চুল বিশিষ্ট সাদা চামড়ার সুন্দর দেখতে পুরুষ দাঁড়িয়ে আছে। ফটো বিনিময় হবার দরুন আমরা পরস্পরের মুখ চিনতাম, অর্থাৎ যখন তাদের এই পত্রমিতালি বা পত্র বন্ধুত্ব হয়েছিল তখন ফটো দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে একে অপরকে চিনত, অর্থাৎ মুখ চেনা ছিল ছবির মাধ্যমে। তাই আমি আর থাকতে না পেরে সন্ডার্সকে জড়িয়ে ধরে রুদ্ধ কণ্ঠে বললাম, তুমি বেঁচে আছো? ততক্ষণে আমরা দুজনেই ঘরে ঢুকে এসেছি। দুঃখী সন্ডার্সের হাত থেকে তার সুটকেস নিয়েছে। এবার সন্ডার্স আমার পিঠে দুটো চাপড় মেরে ধপ করে একটা সোফায় বসে পড়ে বলল, তা যে আছি সে তো দেখতেই পাচ্ছ, কিন্তু সত্যি করে বলো তো, এটা কি কোনো ভারতীয় ভেলকি? তাহলে এটা কি কোনো ভারতীয় ভেলকি? লন্ডনের ডাক্তারি মহলে তো হইচই পড়ে গেছে, কি ট্যাবলেট পাঠিয়েছিলে তুমি আমাকে? তাহলে ভারতীয় ভেলকি অর্থাৎ প্রফেসর শঙ্কু আবিষ্কৃত মিরাকিউরল জেরেমি সন্ডার্সকে যকৃৎ ক্যান্সার থেকে মুক্ত করে দিয়েছে। এই রোগ থেকে মুক্তি পাওয়া অসম্ভব, এই ক্যান্সার রোগ থেকে। একমাত্র ভেলকি মানে জাদুবিদ্যা, জাদুবিদ্যার দ্বারাই এই আরোগ্য সম্ভব। আবার ইউরোপের মানুষের কাছে ভারতবর্ষের জাদুবিদ্যার দেশ হিসেবে একসময় পরিচিত ছিল। তাই প্রফেসর শঙ্কু আবিষ্কৃত মিরাকিউরল বড়িকে শঙ্কু বন্ধু সন্ডার্সের ভারতীয় ভেলকি মনে হয়েছে। অর্থাৎ ভেলকি বলতে এই যে জাদুবিদ্যা, সেই জাদুবিদ্যার কথা বলা হচ্ছে। একমাত্র কারণ ক্যান্সারে সুস্থ হওয়া যায় না, সেইখানে এই যে ওষুধ তাকে সুস্থ হয়ে গেল, যেখানে ডাক্তার তাকে বলেছে 2 মাসের বেশি বাঁচবে না, এটা তো যেন জাদু। তাই বলছে কি ভারতীয় ভেলকি। আমি দুঃখীকে কফি করতে বলে স্বর্ণপরীর ঘটনাটা আদ্যপান্ত সন্ডার্সকে বললাম, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত পুরোটা সন্ডার্সকে বললাম। সন্ডার্স সবটুকু শুনে কিঞ্চিত অভিমানের সুরে বলল, এমন একটা ঘটনা তুমি একদিন তোমার পত্রবন্ধুর কাছে লুকিয়ে রেখেছ? তাহলে এমন একটা ঘটনা তুমি লুকিয়ে রেখেছ? আমি সত্যি কথাটাই বললাম। আমার ভয় হয়েছিল তুমি আমার কথা বিশ্বাস করবে না, ফলে আমাদের দুজনের মধ্যে একটা ব্যবধান এসে পড়বে। ননসেন্স। সে রেগে গেল, বলছে ননসেন্স। তোমার চিঠিতে যেটা সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা হলো তোমার চিন্তাধারার স্বচ্ছতা, গভীরতা। আমি তোমার কথা বিশ্বাস করব না, এ কি হতে পারে? কি নাম তোমার এই আশ্চর্য ওষুধের? সংস্কৃত নামটা তো তোমায় বলেইছি, আমার দেওয়া নাম হলো মিরাকিউরল। ব্রাভো বলে উঠল সন্ডার্স। অর্থাৎ সে সংস্কৃত নামটা বলেই ছিল, এবার তার দেওয়া নামটা সে বলল, মিরাকিউরল। এর চেয়ে ভালো নাম আর হতে পারে না, কিন্তু আশা করি তুমি এই ওষুধের পেটেন্ট নিয়েছ। সে বলছে ওষুধের পেটেন্ট মানে ওষুধের স্বত্বাধিকারী, সে ওষুধের পেটেন্টটা নিয়েছ। আমি না বলাতে সন্ডার্স সোফা ছেড়ে প্রায় 3 ইঞ্চি লাফিয়ে উঠে বলল, আর ইউ ম্যাড? তুমি কি পাগল? তুমি কি বুঝতে পারছো না যে এই ওষুধ তোমাকে ক্রোড়পতি করে দেবে, অর্থাৎ কোটি টাকার মালিক করে দেবে? আমি একটু হেসে বললাম, সেটাই আমি চাই না সন্ডার্স। বৈভবের প্রতি কোনো আকর্ষণ নেই। বৈভব মানে ধন সম্পদ, প্রাচুর্যের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমি মোটামুটি স্বচ্ছন্দে সাধারণ জীবনযাপন করতে পারলেই খুশি। সন্ডার্স সোফার হাতলে চাপড় মেরে বলল, ড্যামিট শঙ্কু। সে সোফার হাতলে একটা চাপড় মারল, চাপড় মেরে বলল, ড্যামিট শঙ্কু, তুমি এর জন্য নোবেল প্রাইজ পেতে পারো, তা জানো? না সন্ডার্স, তা পারি না। তুমি তো শুনলে এই ওষুধের ব্যাপারে আমি যদি কিছু করে থাকি সেটা হলো ওই গাছটাকে খুঁজে বার করা। সেটাও সম্ভব হয়েছে কারণ আরেকজন নির্দেশ দিয়েছিল বলে। আর এর গুণ সে তো প্রকৃতির অবদান। তুমি প্রাইজ দেবে কাকে? বেশ তো, প্রাইজের কথা ছেড়ে দিলাম, কিন্তু খ্যাতি বলে তো একটা জিনিস আছে, তুমি কি সে সম্বন্ধেও উদাসীন?
তোমার কি সে সম্বন্ধেও কোনো খেয়াল নেই? তোমার কি সে সম্বন্ধেও উদাসীনতা রয়েছে? মিরাকিউরাল যে একমাত্র তোমার কাছেই আছে আর কারুর কাছে নেই, সেটা তো তুমি অস্বীকার করবে না। ক্যান্সার পর্যন্ত যখন সেরে গেছে, তাতেই বোঝা যায় যে এ ওষুধের ক্ষমতার দৌড়। পৃথিবীর সবচেয়ে শক্তিমান ওষুধের সত্ত্বাধিকারী তুমি। তোমাকে দেশ বিদেশের লোক চিনবে না? তার জন্য তুমি কি করতে বলো আমাকে? প্রফেসর শঙ্কু বলছে সন্ডার্সকে, তার জন্য তুমি কি করতে বলো আমাকে? আমার প্রস্তাব হচ্ছে এই, তুমি আমার সঙ্গে লন্ডন চলো। তাহলে তার প্রস্তাব, সন্ডার্সের প্রস্তাব, প্রফেসর শঙ্কুকে নিয়ে লন্ডন যাবে। আমার মিরাকল কিওরের কথা শুনে শুধু ডাক্তারি মহলে নয়, বৈজ্ঞানিকদের মধ্যে তুমুল আলোড়ন চলছে। তাহলে তুমুল আলোড়ন চলছে, তোলপাড় চলছে। তারা তোমাকে দেখতে চায়, তোমার মুখ থেকে এ ওষুধের কথা শুনতে চায়, আর আরও যেটা জানতে চায় সেটা হলো এ ওষুধের উপাদানের মধ্যে এমন কি থাকতে পারে যার ফলে এর এত তেজ, রোগ জীবাণু নাশক এত শক্তি। এর কেমিক্যাল অ্যানালিসিস করিয়েছো তুমি? তাহলে এর কেমিক্যাল অ্যানালিসিস অর্থাৎ রাসায়নিক বিশ্লেষণ করিয়েছো তুমি? না। তাহলে সে কাজটা লন্ডনে করাতে হবে। উপাদানগুলি জানতে পারলে কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে ওষুধ তৈরি করে বাজারে ছাড়া যেতে পারে। বলছি, উপাদানগুলো যদি জানা যায় তাহলে কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে এই ওষুধ তৈরি করা যাবে, তৈরি করে এটাকে বাজারে ছাড়া যাবে। ভেবে দেখো সেটা মানুষের মনে কতটা ভরসা আনবে। তাই বলছি, তুমি চলো আমার সঙ্গে। আধুনিক বিজ্ঞানের ঘাঁটি যে এখন পশ্চিমে, সেটা তুমি স্বীকার করো। তাহলে সেটা তো তুমি স্বীকার করো, তাই বলছে যে বিজ্ঞানের ঘাঁটি যে পশ্চিমে, সেটা যে তুমি স্বীকার করো, তাহলে সেটা তো স্বীকার করো। বৈজ্ঞানিক হিসাবেও তো তোমার একবার বিলেতে যাওয়া দরকার। তাহলে বৈজ্ঞানিক হিসাবেও তো একবার বিলেতে যাওয়া দরকার। অগত্যা সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো। সত্যি বলতে কি, বিদেশে যাবার বাসনা আমি অনেক দিন থেকে পোষণ করছি। সেটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা ভাবিনি। কলকাতায় গিয়ে 7 দিনের মধ্যে যাবার সব ব্যবস্থা হয়ে গেল। তাহলে লন্ডনে যাবার ব্যবস্থা প্রফেসর শঙ্কু পাকা করে ফেলল 7 দিনের মধ্যে কলকাতায় গিয়ে। তার এই ওষুধের বিষয়টা নিয়ে সেখানে আলাপ আলোচনা হবে, দরকার হয় কেমিক্যাল অ্যানালিসিস হবে। সন্ডার্সের এই প্রস্তাবে সে রাজি হয়ে সন্ডার্স এবং প্রফেসর শঙ্কু লন্ডনে যাবার ব্যবস্থা করল। তাহলে সত্যজিৎ রায় রচিত স্বর্ণপূর্ণি গল্পের 3য় পাঠ এই পর্যন্তই।